সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশ্ব আজ দুভাগে বিভক্ত হয়ে যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে। একদিকে রাশিয়া, চীন, ইরান এবং উত্তর কোরিয়া, কাতার, লেবানন, অন্যদিকে কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউক্রেন এবং যুক্তরাজ্য, ফ্রান্স। তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে বিশ্ব ইরানকে সহযোগিতার ঘোষণা দিয়েছে। রাশিয়া, চীন, কাতার, উত্তর কোরিয়া, ইরান ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিতে বদ্ধপরিকর। তৃতীয় বিশ্বযুদ্ধ কি বেঁধেই যাবে এবং এই যুদ্ধে কারা জয়লাভ করবে সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান। এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ইসরায়েলের তেল আবিবে ইয়েমেনের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের হামলা, বিমানবন্দর কার্যক্রম বন্ধ। আরো বিস্তারিত জানিয়ে দেব। সম্ভাব্য পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি। এদিকে আজারবাইজান উড়োজাহাজ বিধ্বস্ত, রাশিয়ার দিকে ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। হুতিদের হামলা ঠেকাতে প্রথমবার মার্কিন থার্ড মোতায়েন করলো ইসরায়েল। আরো জানিয়ে দিব, ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের মৃত্যু সংকট আরো ঘনীভূত করছে। আসাদের অনুগত বাহিনীর হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 14 কর্মকর্তা নিহত। এদিকে রুশ ইরান সম্পর্ক আরো শক্তিশালী হবে, চুক্তি শিগগিরই। এবং সর্বশেষে জানিয়ে দিব, 3 দেশ থেকে একযোগে ইসরায়েলি রকেট ড্রোন হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। তেল আবিবে ইয়েমেনের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের আঘাত, বিমানবন্দর কার্যক্রম বন্ধ। ইসরায়েলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি আনসারুল্লাহর নেতৃত্বাধীন ইয়েমেনের সামরিক বাহিনী। সানা আন্তর্জাতিক বিমানবন্দর সহ ইয়েমেনের অন্যরা লক্ষ্যবস্তুতে গতকাল ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া আজ ভোরে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে স্ট্রাইক করে হুতাইরা। ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল অধিকৃত অঞ্চলে একটি বড় অংশে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। এ সময় শহরটিতে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় বলে জানিয়েছে স্থানীয়রা। ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহি সারি এক বিবৃতিতে বলেছেন, তারা ফিলিস্তিন 2 হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে একটি নির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করেছেন। শত্রু বাহিনীর বাধা দেওয়ার চেষ্টা করা সত্ত্বেও ক্ষেপণাস্ত্র তার লক্ষ্য পৌঁছাতে সক্ষম হয়েছে। অপারেশনের ফলে হতাহতের ঘটনা ঘটেছে এবং বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে। ইসরায়েলের জরুরি পরিষেবাগুলো জানিয়েছে যে হামলা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রগুলো যা সময় তেল আবিবে 18টি জনবসতি স্থাপন করে আহত হয়েছে। ইয়াহিসারি আরো জানান, ইয়েমেনের সামরিক বাহিনী ইয়াফার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে কামিকাজি ড্রোন দিয়ে হামলা করে হয়েছে। এছাড়া আরব সাগরে ইসরায়েলগামী জাহাজ শান্ত উরসুলকে লক্ষ্য করে ড্রোন দিয়ে সরাসরি আঘাত হানেছে। অনলাইনে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ঠেকানোর চেষ্টা করলেও তা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দর নগরী হুদায়তে ইসরায়েলি যুদ্ধ বিমান লক্ষ্য করে হামলা চালানোর কয়েক ঘন্টা পর আনসারুল্লাহ বাহিনী ওই অভিযান চালালো। গতকাল ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দর এবং অন্যান্য স্থানে ইসরায়েলি বিমান হামলা চালায়। সূত্র পাস টুডে। সম্ভাব্য পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি। সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করলো রাশিয়া। দেশটির অস্ত্র নিয়ন্ত্রণ তত্ত্বাবধানকারী ও রুশ উপরাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এ বিষয়ে আগত নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনস্থ প্রশাসনকে সতর্ক করে বলেন, মস্কো পারমাণবিক পরীক্ষার সম্ভাব্য পদক্ষেপের পুরো পরিষদ বিবেচনা করছে। রুশ পত্রিকা করেসপন্ডেন্ট এর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদন অনুযায়ী 1945 সালের জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকোর আলিমার্তুকো প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করেছিল। এর প্রায় 80 বছর পর আবার বিশ্বের দুটি বৃহত্তম পারমাণবিক শক্তি পরীক্ষার ঘটনাটি পুনরাবৃত্তি হওয়া এক অনিশ্চিত যুগের সূচনা করবে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে ট্রাম্প ব্যাপক পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞা চুক্তির সিটিপিটি বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন। তখন ট্রাম্প প্রশাসন 1992 সালে করা মার্কিন পারমাণবিক পরীক্ষা আবারও পরিচালনা করবে কিনা তা নিয়ে আলোচনা করেছিল। এবার দ্বিতীয় মেয়াদে তিনি একই অবস্থান নিতে পারেন এবং আবারও পারমাণবিক পরীক্ষা চালানোর চেষ্টা করতে পারেন এবং আশঙ্কা দেখা দিয়েছে। 2020 সালে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ওই খবর জানিয়েছিল। রিয়াবকের বরাতে কমেস্ট্যান্ট এর প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত জটিল। আমেরিকান নীতি বিভিন্ন দিক থেকে আজ আমাদের অত্যন্ত প্রতিকূল অবস্থানে রয়েছে। সোভিয়েতরা পরবর্তী রাশিয়া পরমাণু পরীক্ষা করেনি। সোভিয়েত ইউনিয়ন সর্বশেষ 1990 সালে ওই পরীক্ষা করেছিল। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, যুক্তরাষ্ট্র এই ধরনের পরীক্ষা করলে রাশিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষার কথা বিবেচনা করবে।
আজারবাইজানের উড়োজাহাজ বিধ্বস্তে রাশিয়ার দিকে ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। সম্প্রতি কাজাকিস্তানের আতকাউ শহরের কাছে আজারবাইজান এয়ারলাইন্সের ফ্লাইট জে 8243 বিধ্বস্ত হয়। এমবিআর 190 মডেলের এই যাত্রীবাহী উড়োজাহাজটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে রওনা করেছিল। বিমানে থাকা 67 আরোহীর মধ্যে 38 জনেরই প্রাণহানি ঘটে। উড়োজাহাজ ঘটনার পেছনে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোয়া ক্ষেপণাস্ত্রের ভূমিকা থাকার অভিযোগ উঠেছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে ওই নিয়ে মন্তব্য করা অযৌক্তিক বলে দাবি করেছে রাশিয়া। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি বলেছেন, প্রাথমিক ইঙ্গিত দেখে যুক্তরাষ্ট্র মনে করছে গত 25 ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের উড়োজাহাজে বিধ্বস্ত হওয়ার পেছনে রাশিয়া দায়ী হতে পারে। কির্বি এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেননি, তবে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনাটি তদন্তে সহযোগিতা প্রস্তাব দিয়েছে। উড়োজাহাজটি রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেমের গুলির শিকার হয়েছে বলে মনে করা হচ্ছে। বিধ্বস্ত হওয়ার আগে এটি চেচনিয়ার অবতরণের চেষ্টা করেছিল। রাশিয়ার সিভিল এভিয়েশন এজেন্সি বলেছে ইউক্রেনের ড্রোন হামলার কারণে চেচনিয়ার পরিস্থিতি অত্যন্ত জটিল। কির্বিতে উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট বলেছে, বিধ্বস্ত উড়োজাহাজটি যেসব ছবি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে তার চেয়ে বেশি ইঙ্গিত যুক্তরাষ্ট্রের চোখে ধরা পড়েছে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলেছেন, আজারবাইজান মনে করে ইলেকট্রনিক জ্যাম্পিং এর কারণে উড়োজাহাজটির জিপিএস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর এতে রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম থেকে আসা গুলি বা এ জাতীয় কিছুর আঘাত লাগে। হুতিদের হামলা ঠেকাতে প্রথমবারে মার্কিন থার্ড মোতায়েন করল ইসরায়েল। ফিলিস্তিন, গাজা থেকে শুরু করে ইরান, লেবানন, হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতিদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে ইসরায়েল। আত্মরক্ষার্থে এমন পরিস্থিতি গত অক্টোবরে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে থার্ড পেয়েছে তেল আবিব। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি। এবার জানা গেছে গতকাল শুক্রবার ভোরে ইয়েমেন থেকে আসা হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে প্রথমবার মতো থার্ড ব্যবহার করেছে ইসরায়েল। শনিবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। থার্ড বা টার্মিনাল হাই অল্টারনেটিভ এরিয়া ডিফেন্স সিস্টেম হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি আটকানোর চেষ্টা করার জন্য ব্যবহার করা হয়। বিষয়টির সাথে পরিচিত একটি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা গেছে থার্ড সিস্টেমে একটি ইন্টারসেপ্টর চালু করেছে। ভিডিওতে ক্লিপটিতে একজন মার্কিন সৈনিককে বলতে শোনা যায়, আমি 18 বছর ধরে এটির জন্য অপেক্ষা করেছিলাম। আইডিএফ বলেছে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা দ্বারা ভূপাতিত করে দেওয়া হয়েছে। ইসরায়েল এবং আমেরিকান সিস্টেম করা হয়েছে কিনা তা উল্লেখ করেনি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধ জবাব দেয়নি। থার্ড ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক রাডার রয়েছে, শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র, রকেট বা যুদ্ধবিমান ধ্বংসের জন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র। থার্ড নিজের 150 থেকে 200 কিলোমিটার মধ্যে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিমিষে ধ্বংস করতে পারে। এর সফলতা আরো খুব বেশি। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের মতে দেশটির হাতে বর্তমানে থার্ডের 60টি ব্যাটারি রয়েছে। এতে প্রত্যেক ব্যাটারি রয়েছে 60টি করে ট্রাক এবং প্রতিটি ট্রাকে আবার যুক্ত করা 8টি ক্ষেপণাস্ত্র। এছাড়া প্রতিটি ব্যাটারিতে একটি শক্তিশালী রাডার ব্যবস্থা রয়েছে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এছাড়া 60টি ব্যাটারি একটি ইসরায়েলে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধে উত্তর ইউক্রেনের সেনাদের মৃত্যু সংকট আরো ঘনীভূত করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার কুর্স্ক অঞ্চলে উত্তর কোরিয়ার সেনাদের অবস্থান মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। রুশ সেনারা তাদের ন্যূনতম সুরক্ষা চায়, যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছে, ফলে তাদের মধ্যে মৃত্যুর হার অত্যন্ত বেশি। ইউক্রেনের বাহিনীর হাতে বন্দী কিছু আহত উত্তর কোরিয়ার সেনাও চিকিৎসার অভাবে মারা গিয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি বলেছেন, পিয়ংইয়ং থেকে পাঠানো সেনারা বন্দী হয়ে আত্মহত্যা করেছে। তিনি জানান, গত এক সপ্তাহে উত্তর কোরিয়ার প্রায় 1000 সৈন্য আহত বা নিহত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নতুন সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে রয়েছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে। আগামী কয়েকদিনের মধ্যে ওই সহায়তার বিস্তারিত ঘোষণা আসবে বলে জানিয়েছে বাইডেন প্রশাসন। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনায় স্লোভাকিয়ার মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে প্রস্তুত বলে জানিয়েছে। তবে ইউক্রেনের আশঙ্কায় ওই প্রস্তাব রাশিয়ার পক্ষে সুবিধাজনক হতে পারে। স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকো জানিয়েছেন, তারা আলোচনার আয়োজনের জন্য প্রস্তুত। ইউক্রেন যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো তরল প্রাকৃতিক গ্যাস আমদানি করেছে। প্রায় 100 মিলিয়ন ঘনমিটার গ্যাসে ওই চালান ইউক্রেন এবং ইউরোপের জ্বালানি নিরাপত্তা জোরদার করে বলে আশা করা হচ্ছে। রাশিয়া সঙ্গীত শিল্পী এডওয়ার্ড ঠাটলকে পাসপোর্ট পোড়ানোর অভিযোগে 5.5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানের প্রতিবাদ স্বরূপ ওই কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং নাৎসিবাদকে সমর্থনের অভিযোগ আনা হয়েছে। আসাদের অনুগত বাহিনীর হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 14 কর্মকর্তা নিহত। সিরিয়ার পশ্চিম অঞ্চলে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর অতিরিক্ত হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 14 কর্মকর্তা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 10 জন। দেশটির বিদ্রোহী যোদ্ধাদের নেতৃত্বাধীন প্রশাসনের তথ্য জানিয়েছে। প্রশাসন জানিয়েছে মঙ্গলবার সিরিয়ার ভূমধ্যসাগর বন্দর তার্তুজের কাছে ওই হামলা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে অবস্থিত কুখ্যাত সেনানায়ক কারাগারে বন্দী নির্যাতনের সঙ্গে জড়িত
অভিযোগে আসাদ সরকারের এক সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তারের চেষ্টা চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়, এতেই তারা হতাহতের ঘটনা ঘটে। সিরিয় যুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ হামলাকারীও নিহত হয়েছেন। হামলার পর নিরাপত্তা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়। চলতি মাসে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত আত-তাহরিয়ার শামের নেতৃত্বে আক্রমণের মুখে স্বৈরাচার বাশার আল আসাদের সরকারের পতন হয়। দেশের উত্তর পূর্বাঞ্চল থেকে বিদ্রোহীরা প্রথমে এই অভিযান শুরু করেছিলেন, এরপর তা সারা দেশে ছড়িয়ে পড়ে। রুশ ইরান সম্পর্ক আরো শক্তিশালী হবে, চুক্তি শিগগিরই। রাশিয়া এবং ইরানের মধ্যে সম্মিলিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি শিগগিরই চূড়ান্ত হবে বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। মিনস্কে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক ইউরেশিয়ান সুরক্ষা সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি এই ঘোষণা দেন। রাশিয়ার কূটনীতিক বলেছেন, রাশিয়া এবং ইরানের মধ্যে সম্মিলিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের মাধ্যমে রুশ ইরান সম্পর্ক আরো শক্তিশালী হবে। আমি উল্লেখ করছি যে রাশিয়া ওই চুক্তি শিগগিরই স্বাক্ষরের জন্য প্রস্তুত রয়েছে। লাভরভের মতে, ওই চুক্তি উভয় পক্ষের মধ্যে প্রতিরক্ষা, আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার প্রতিশ্রুতি নির্ধারণ করবে। লাভরভের বক্তব্য অনুসারে গত 23 অক্টোবর কাজান অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক বৈঠকে নিশ্চিত করেন যে ওই চুক্তিটি শীঘ্রই স্বাক্ষরিত হবে। 3 দেশ থেকে একযোগে ইসরায়েলি রকেট এবং ড্রোন হামলা। ইসরায়েলের 140টি রকেট এবং ড্রোন হামলা চালানো হয়েছে। একই সময় 3 দেশ থেকে এই হামলা চালানো হয়, এতে অন্তত 11 জন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে টাইমস অফ ইসরায়েলে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় শনিবার লেবানন থেকে উত্তর ইসরায়েলে 130টির বেশি রকেট ছোড়া হয়েছে। এর ফলে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আশ্রয় কেঁদে মানুষের ভিড় তৈরি হয়েছে। অন্যদিকে একই সময় দেশটিতে অন্তত 10টি ড্রোন হামলা চালানো হয়েছে। এর মধ্যে সেনাবাহিনী 7টি ড্রোন ভূপাতিত করেছে। দেশটিতে ছোড়া ওই ড্রোনের 6টি লেবানন থেকে, 3টি ইরাক এবং অপর 29 থেকে ছোড়া হয়েছে তা স্পষ্ট জানা যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইসরায়েলের তিরাত এলাকায় একটি বাড়িতে রকেট হামলা চালানো হয়েছে, এতে অন্তত 11 জন আহত হয়েছেন। আইডিএফ জানিয়েছে তারা রকেটটি আটকাতে ব্যর্থতার তদন্ত করছে।